আমি অনন্যা ঘোষ, সেলমাবাদ সরোজিনী বিদ্যানিকেতনের রসায়ন বিভাগের শিক্ষিকা। আজকে আমরা ক্লাস 12 সলিড স্টেট বা কঠিন অবস্থা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জানতে হবে সলিড স্টেট কি বা সলিড স্টেট কাকে বলে। আমরা জানি পদার্থের অনেক ধরনের অবস্থা সম্পর্কে জেনে গেছি অলরেডি। পদার্থের 4 ধরনের অবস্থা সম্পর্কে আমরা জানি: কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা স্টেট। এর মধ্যে কঠিন কখন হবে একটা মলিকিউল বা একটা পদার্থকে কখন আমরা কঠিন বলবো? যখন সেই পদার্থ তৈরি করতে যে কণাগুলোর দরকার, সেটা হতে পারে অণু, হতে পারে পরমাণু বা হতে পারে আয়ন, তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যখন সবচেয়ে বেশি, তখন সেই অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং তখনই আমরা বলি তারা সলিড স্টেট ফর্ম করেছে বা কঠিন অবস্থাতে রয়েছে। যখন তারা কঠিন অবস্থাতে থাকে তখন তারা খুবই রিজিড হয় বা দৃঢ় হয় এবং তাদের প্রবাহমানতা বা সংলগ্নতা, এই ধর্মগুলো কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা পাই না। এই কঠিন পদার্থগুলোকে আমরা সচরাচর দুভাগে ভাগ করি। একটাকে বলি কেলাসাকার কঠিন পদার্থ, আর একটাকে বলি অনিয়তাকার কঠিন পদার্থ। তো নাম থেকেই বুঝতে পারছি কেলাসাকার কঠিন পদার্থ বা ক্রিস্টালাইন সলিড। কোনগুলোকে ক্রিস্টালাইন সলিড বলবো? না, যাদের কোনো স্পেসিফিক জিওমেট্রিক্যাল শেপ রয়েছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি রয়েছে, তাদের আমরা বলবো কেলাসাকার কঠিন পদার্থ। আর যেমন খুব যদি এক্সাম্পল বলা যায়, যেমন অলরেডি আমরা কার্বনের অনেকগুলো কেলাসাকার কঠিন পদার্থ সম্পর্কে জেনেছি, যেমন গ্রাফাইট সম্পর্কে জেনেছি, ডায়মন্ড সম্পর্কে জেনেছি, ফুলারিন সম্পর্কে জেনেছি। এরা প্রত্যেকেই ক্রিস্টালাইন এবং এরা প্রত্যেকেই কঠিন পদার্থ। এর নিচে লিখেছি অনিয়তাকার কঠিন পদার্থ, আরেকটা টাইপ কঠিন পদার্থের আরেকটা ধরন হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। তো অনিয়তাকার কঠিন পদার্থ ঠিক কেলাসাকার কঠিন পদার্থের উল্টো, অর্থাৎ এদের কোনো নির্দিষ্ট জিওমেট্রিক্যাল শেপ থাকবে না, এদের কোনো স্পেসিফিক আকৃতি আমরা পাই না, কিন্তু এরা কঠিন। এদের কেলাসাকার কঠিন পদার্থ, এদের অনিয়তাকার কঠিন পদার্থ বলা হয়, বা ইংলিশে যদি আমরা বলি এদের আমরা বলবো অ্যামরফাস সলিড। যেমন কোনগুলো হবে অ্যামরফাস সলিড? অ্যামরফাস সলিডের মধ্যে আমরা প্লাস্টিক বলতে পারি, আমরা রাবার বলতে পারি, এরা প্রত্যেকেই কিন্তু অ্যামরফাস সলিড। এ বাদ দিয়ে এই যে কেলাসাকার কঠিন পদার্থের কথা আমরা আলোচনা করলাম, এই কেলাসাকার কঠিন পদার্থগুলোকেও কিন্তু আবার কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে। সেটা কিসের বেসিসে ভাগ করব? সেটা তাদের আভ্যন্তরীণ যে কণাগুলো রয়েছে তাদের বন্ধন প্রকৃতির ওপর ভাগ করব। আরেকবার বলছি, কেলাসাকার যে কঠিন পদার্থ, সেই কেলাসাকার কঠিন পদার্থগুলোকেও আমরা ফার্দার আরো ক্লাসিফাই করতে পারি এবং সেই ক্লাসিফিকেশনটা কার বেসিসে হবে? না, এই কঠিন পদার্থগুলো তৈরি করার জন্য যে অণুগুলো প্রয়োজন, সেই অণুগুলোর আভ্যন্তরীণ বন্ধন প্রকৃতির নিরিখে আমরা কিন্তু কেলাসাকার কঠিন পদার্থগুলোকে ফার্দার ভাঙতে পারি। তো কেলাসাকার কঠিন পদার্থগুলো কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? আমরা প্রথমেই পাবো মলিকুলার সলিড বা আণবিক কঠিন পদার্থ। আণবিক কঠিন পদার্থের মধ্যে আমরা বলতে পারি যে সলিড কার্বন ডাই অক্সাইড, সলিড ওয়াটার বা সোজা কথায় বরফ যেটাকে বলি, এরা সবাই কিন্তু আণবিক কঠিন পদার্থের উদাহরণ। এরপরে রয়েছে আয়নীয় যৌগ বা আয়নীয় কঠিন পদার্থ, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, এরা সবাই কিন্তু আয়নীয় কঠিন পদার্থ। এরপরে আমরা বলবো সমযোজী কঠিন পদার্থ। কোনগুলোকে বলবো সমযোজী কঠিন পদার্থ? সমযোজী কঠিন পদার্থ হচ্ছে গ্রাফাইট, হীরক, এরা সবাই কিন্তু সমযোজী কঠিন পদার্থ। আরেকটা টাইপও আমরা পাই, সেটাকে আমরা বলি ধাতব কঠিন পদার্থ। যে যে ধাতুগুলো বর্তমানে রয়েছে এবং যে যে ধাতুগুলো কঠিন অবস্থায় থাকে, তারাও কিন্তু এর অন্তর্গত, মানে তারাও কিন্তু এই কেলাসাকার কঠিন পদার্থের অন্তর্গত। তাহলে কেলাসাকার কঠিন পদার্থগুলোকেও আমরা ফার্দার কিন্তু ব্রেক করতে পারি। এই যে এইটুকু অংশ বললাম, এটা একদমই কঠিন পদার্থের একদম প্রিলিমিনারি নলেজ যাকে বলে, একদম প্রাথমিক ধারণা। তবে আজকে আমরা মূলত এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিমেট্রি বা প্রতিসাম্য। কঠিন পদার্থগুলো বা আরো ভালো করে বলতে গেলে এই যে কেলাসাকার কঠিন পদার্থগুলো যাদের স্পেসিফিক জিওমেট্রিক্যাল শেপ রয়েছে, তারা কিন্তু সিমেট্রি মেনটেন করে বা প্রতিসাম্য মেনে চলে। প্রতিসাম্য কি? এবার প্রশ্ন হচ্ছে যে প্রতিসাম্য কি বা প্রতিসাম্য কাকে বলবো? একটু আমাদের অলরেডি প্রতিসাম্য সম্পর্কে খুব একটা যদিও ধারণা নেই, তাও আমরা প্রতিসাম্য সম্পর্কে বলতে পারি যে যেমন ধরো আমার এই হাতটা এবং এই হাতটা, এই দুটো হাতের মাঝখানে যদি আমি একটা মিরর ইমেজ করি, মানে এখানে এই হাতটা রয়েছে এবং
এই হাতটার মাঝখানে আমি একটা মিরর কল্পনা করছি। এই হাতটা এবং এই হাতটা, এই হাতের মাঝখানে আমি একটা মিরর কল্পনা করছি। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, যদি মিররটা থাকে তাহলে এই হাতটা এই হাতের মিরর ইমেজ হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে এই দুটো হাত কিন্তু প্রতিসাম্য বা সিমেট্রি মেনটেন করে চলে। এক কথায় প্রতিসাম্য হচ্ছে এইরকমই জিনিসটা, একটা পার্ট আরেকটা পার্টের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ একটা পার্ট আরেকটা পার্টের মিরর ইমেজ হবে। তখন আমরা বলতে পারি যে এরা দুজন হচ্ছে সিমেট্রি মেনটেন করে চলছে বা প্রতিসাম্যতা মেনটেন করছে। তো এই যে সিমেট্রি, এই সিমেট্রি কিন্তু তিন ধরনের হয়ে থাকে। প্রথমে আমরা পাবো কেন্দ্র প্রতিসাম্য বা সেন্টার অফ সিমেট্রি। তারপর আমরা পাবো তল প্রতিসাম্য বা প্লেন অফ সিমেট্রি, এবং তারপর আমরা পাবো অক্ষ প্রতিসাম্য বা অ্যাক্সিস অফ সিমেট্রি। এই তিন ধরনের সিমেট্রি বা তিন ধরনের প্রতিসাম্য কিন্তু রয়েছে। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি, আমি ইংলিশ টার্মগুলোই লিখেছি কিন্তু বাংলা টার্মগুলো পাশাপাশি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। প্রথমে লিখেছি সেন্টার অফ সিমেট্রি বা যাকে বাংলায় বলি কেন্দ্র প্রতিসাম্য, তারপরে লিখেছি প্লেন অফ সিমেট্রি বা তল প্রতিসাম্য, এবং লাস্ট ওয়ান হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি বা অক্ষ প্রতিসাম্য। এবারে এগুলো আমরা পার্টে পার্টে আমরা ডেসক্রিপশনে চলে আসবো। প্রথমেই দেখছি সেন্টার অফ সিমেট্রি বা কেন্দ্র প্রতিসাম্য। নাম থেকেই বুঝতে পারছি নিশ্চয়ই কেন্দ্র নিয়ে কোনো কিছু একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ এই যে ক্রিস্টালাইন যে সলিড গুলো বা এই যে কেলাসগুলো, এই কেলাসগুলোর কেন্দ্রে আমাদের এমন একটা বিন্দু ধরতে হবে যে বিন্দু থেকে ওই কেলাসের প্রত্যেকটা পার্ট, অর্থাৎ প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা ফেস, চারিদিক থেকে ওই কেন্দ্রটা থেকে চারিদিক কিন্তু সমান হয়। সেই কেন্দ্রটাকে বলবো ওই কেলাসের, বা সেই কেন্দ্রটাকে আমরা বলবো ওই কেলাস, নির্দিষ্ট কেলাসটার জন্য সেন্টার অফ সিমেট্রি। আরেকবার বলছি, সেন্টার অফ সিমেট্রি কি না? সেন্টার অফ সিমেট্রি হচ্ছে একটা কেলাসের মধ্যে অবস্থিত এমন একটা বিন্দু যে বিন্দু থেকে ওই কেলাসের বাকি সমস্ত অংশগুলো কিন্তু ইকুইডিস্টেন্স বা সমদূরত্বে থাকবে। তখন আমরা সেই পয়েন্টটাকে বলতে পারি সেন্টার অফ সিমেট্রি। নেক্সট লিখেছি প্লেন অফ সিমেট্রি বা তল প্রতিসাম্য। প্লেন অফ সিমেট্রি কি না, এইরকম কোনো কেলাসের মধ্যে আমরা একটা প্লেন ইমাজিন করব বা একটা তলকে কল্পনা করব, যে তলটা কিন্তু সেন্টার দিয়েই যাবে বা সেন্টার অফ সিমেট্রির মধ্যে দিয়েই যাবে, এবং যে তলটা ওই কেলাসটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করবে, সেই তলটাকে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি বা তল প্রতিসাম্য। এবং লাস্ট ওয়ান হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি, অর্থাৎ অক্ষ প্রতিসাম্য। আমরা ওই কেলাসের মধ্যে এমন একটা অক্ষ ইমাজিন করব বা কল্পনা করব, অবশ্যই যেন অক্ষটা সেন্টার অফ সিমেট্রির মধ্যে দিয়ে যায়, এবং সেই অক্ষের নিরিখে যদি ওই কেলাসটাকে বা যৌগটাকে, ওই কেলাসটাকে বলবো, যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমরা রোটেট করি তাহলে কিন্তু বারে বারে ঘুরে ফিরে ওই একই স্ট্রাকচার ফিরে আসবে। বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারি, কখনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারি, কখনো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারি, কখনো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারি। তো বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারি। তাহলে রোটেশনের পরে যদি পুনরায় ওই কেলাসটাই ঘুরে ফিরে আসে, তখন আমরা বলবো যে ওই যৌগটার মধ্যে বা ওই কেলাসটার মধ্যে অ্যাক্সিস অফ সিমেট্রি রয়েছে। এবার আমরা দেখবো, একটু এক্সাম্পল দিয়ে জানবো যে এই সিমেট্রি গুলো কিভাবে আমরা একটা কেলাসের ক্ষেত্রে পাবো। নেক্সট আমরা এখন চলে আসবো এক্সাম্পলে। তো আমরা কিউবিক সিস্টেমের ক্ষেত্রে সিমেট্রি গুলো নিয়ে আলোচনা করব। একটা কিউবের ক্ষেত্রে, কিউবও ডেফিনেটলি একটা কেলাস, তো কিউবের ক্ষেত্রে সিমেট্রি এলিমেন্টস গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা একটা কিউবিক সিস্টেমের অনেকগুলো ছবি এঁকেছি, এই ছবিগুলোকে একটু এক্সপ্লেন করলে আমরা কিন্তু কিউবিক সিস্টেমের ক্ষেত্রে সিমেট্রি ব্যাপারটা একদম ভালো করে বুঝে যাব। প্রথম যে সিমেট্রি সম্পর্কে বলেছিলাম সেটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি বা কেন্দ্র প্রতিসাম্য। তাহলে এই যে কিউবিক সিস্টেমের প্রথম যে ছবিটা এঁকেছি, সেই ছবিতে আমি একটা কিউবিক সিস্টেম এঁকেছি, এবং এই কিউবিক সিস্টেমের মাঝখানে একটা পয়েন্ট আমরা ইমাজিন করেছি বা কল্পনা করেছি। যদিও ছবিগুলো সবই 2 ডাইমেনশনাল, কিন্তু আমাদের থিঙ্কিংটা রাখতে হবে যে কিউবিক সিস্টেম কিন্তু 3 ডাইমেনশনাল, সেইভাবে আমাদের কল্পনা করতে হবে। তো এই 3 ডাইমেনশনাল যে কিউবিক সিস্টেম, তার মাঝখানে একটা পয়েন্ট বা বিন্দু আমরা কল্পনা করেছি। সেই বিন্দু থেকে এমন জায়গায় বিন্দু
কল্পনা করতে হবে যে বিন্দুটা থেকে প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা তল, সমস্ত দিক থেকে যেন ওই বিন্দুটা একদম সেন্টারে থাকে, বা ওই বিন্দু থেকে প্রত্যেকটা তল, প্রত্যেকটা কর্নার যেন ইকুই ডিস্টেন্স বা সম দূরত্বে থাকে। তখন আমরা সেই কেন্দ্রটাকে বলতে পারি সেন্টার অফ সিমেট্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিউবিক সিস্টেমের মধ্যেও কিন্তু সেন্টার অফ সিমেট্রি রয়েছে। তাহলে এটা একটা সেন্টার অফ সিমেট্রি যেটা কিউবিক সিস্টেমের মধ্যে রয়েছে। নেক্সট আমরা এখানে আরো 3টে কিউবিক সিস্টেমের ছবি এঁকেছি। দেখো এই যে কিউবিক সিস্টেমটা এঁকেছি, এই কিউবিক সিস্টেমের মাঝখানে ডেফিনেটলি সেন্টার অফ সিমেট্রি রয়েছে। এই সেন্টার অফ সিমেট্রি দিয়ে আমরা একটা তল ইমাজিন করেছি, যে তলটাকে এখানে ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। এই তলটাকে যদি ইমাজিন করি বা তলটাকে যদি একটা মিরর হিসেবে কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে উপরের হাফ এবং নিচের হাফ কিন্তু পরস্পরের মিরর ইমেজ হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি এই যে তলটা, এই তলটা এই পুরো কিউবিক সিস্টেমটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে এটা ডেফিনেটলি একটা প্লেন অফ সিমেট্রি যে এখানে আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি এই যে নিচের যে ছবিটা এঁকেছি, এই ছবিতেও কিন্তু আমরা প্লেন অফ সিমেট্রি দেখতে পাচ্ছি। এখানে দেখো এই যে প্লেনটা আমরা ইমাজিন করেছি, এটা ঠিক মাঝখানে বা কেন্দ্রে রয়েছে কে? সেন্টার অফ সিমেট্রি। এই সেন্টার অফ সিমেট্রির মধ্যে দিয়ে এখানে আমরা একটা তল কল্পনা করেছি, যে তলটা এই যে কিউবিক সিস্টেমটা বা কিউবটাকে সমান দুটো ভাগে ভাগ করছে। তাহলে এখানেও কিন্তু আমরা কি পাচ্ছি না, তল প্রতিসাম্য বা প্লেন অফ সিমেট্রি। নেক্সট যে কিউবিক সিস্টেমটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সিস্টেমটা একটু বুঝতে অসুবিধা হবে বিকজ এটা 2 ডাইমেনশনাল, তাও একটু বোঝাচ্ছি যে এই যে কিউবিক সিস্টেমটা, এখানে এই যে দুটো ডায়াগোনাল যে আমরা একটা তল কল্পনা করেছি, যে এইখান থেকে এই অংশটার মধ্যে ডায়াগোনালি আমরা একটা তল বা প্লেন কল্পনা করেছি, যে তলটা অবশ্যই কিন্তু কেন্দ্র প্রতিসাম্য বা সেন্টার অফ সিমেট্রির মধ্যে দিয়ে যাবে। এবং তখন আমরা দেখতে পাবো যে এই তলটাও এই যে কিউবটা সেটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে এটাও কিন্তু একটা প্লেন অফ সিমেট্রি। তাহলে এখানে আমরা কিউবিক সিস্টেমের প্লেন অফ সিমেট্রি গুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা চলে আসবো কিসে না, অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে এই যে কিউবিক সিস্টেমটা ড্র করেছি, এই কিউবিক সিস্টেমের মধ্যে আমরা এই মাঝখান দিয়ে একটা অ্যাক্সিসকে ইমাজিন করেছি বা কল্পনা করেছি। এই অ্যাক্সিসটাও কিন্তু সেন্টার অফ সিমেট্রির মধ্যে দিয়েই যাবে। এই অ্যাক্সিস বরাবর যদি এই কিউবিক সিস্টেমটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করেছি, যে ছবিতে দেখতে পেয়েছি, কখনো 90 ডিগ্রি, কখনো 120 ডিগ্রি, কখনো বা 180 ডিগ্রি, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা রোটেট করছি। যদি এই রোটেশনটা 90 ডিগ্রিতে করি, অর্থাৎ 90 ডিগ্রি যদি রোটেশনটা করি, তাহলে 90 ডিগ্রি রোটেশন করলে আমরা দেখতে পাবো এই পুরো 90 ডিগ্রি ঘোরালেই আমরা দেখতে পাবো এই সেম কিউবিক সিস্টেমটা আবার ফিরে আসছে। এইভাবে পুরো 360 ডিগ্রি কভার করতে গেলে আমাদের কতবার ঘোরাতে হবে না, 360 ডিগ্রি বাই 90 ইজ ইকুয়াল টু 4 টাইমস। তাহলে এই সিমেট্রিটাকে বা এই অ্যাক্সিস অফ সিমেট্রিটাকে আমরা বলবো 4 ফোল্ড সিমেট্রি। অর্থাৎ অ্যাক্সিসকে মাঝখানে রেখে সেই অ্যাক্সিসকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করি, তাহলে 360 ডিগ্রি রোটেশনের জন্য আমাদের 4 বার রোটেশন করতে হচ্ছে। 4 বার যখন রোটেশন করছি, তখন সেই অ্যাক্সিস অফ সিমেট্রিটাকে আমরা বলবো 4 ফোল্ড সিমেট্রি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই কিউবিক সিস্টেমে আমরা কত ডিগ্রি এই যে অ্যাক্সিসটা নিয়েছি, অ্যাক্সিসটাও ডেফিনেটলি সেন্টার অফ সিমেট্রির মধ্যে দিয়ে যাবে। এবং এখানে কত ডিগ্রিতে রোটেশন করাচ্ছি না, 120 ডিগ্রিতে রোটেশন করাচ্ছি। 120 ডিগ্রিতে রোটেট করলে আমরা বারবার দেখবো ওই সেম জিনিসই ফিরে ফিরে আসছে। তাহলে টোটাল 360 ডিগ্রি রোটেশনের জন্য কতবার রোটেশন করাতে হবে? 360 ডিগ্রি রোটেশনের জন্য 3 বার, অর্থাৎ 3 বার যদি 120 ডিগ্রিতে রোটেশন করাই, তাহলে আমরা 360 ডিগ্রি রোটেশন কমপ্লিট করতে পারবো। তখন যে সিমেট্রি অ্যাক্সিস অফ সিমেট্রিটা পাবো, তখন সেটাকে আমরা বলবো 3 ফোল্ড সিমেট্রি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে এটাও ডেফিনেটলি সেন্টার অফ সিমেট্রিকে কভার করেই যাবে। এই সেন্টার অফ সিমেট্রির মাঝখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাক্সিস ইমাজিন করেছি, যে অ্যাক্সিসটাকে আমরা কত ডিগ্রি, অ্যাক্সিসটাকে কত ডিগ্রিতে ঘোরাচ্ছি, অ্যাক্সিসটাকে মাঝখানে রেখে কত ডিগ্রিতে কম্পাউন্ডটাকে ঘোরাচ্ছি না, 180 ডিগ্রিতে ঘোরাচ্ছি। তাহলে এক্ষেত্রে 360 ডিগ্রি কভার করতে কতবার ঘুরতে হবে না, 2 বার ঘুরতে হবে। তাহলে আমরা বলবো এখানে এই যদি 2 বার ঘোরে, তখন এই সিমেট্রিটাকে আমরা বলবো 2 ফোল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি। 4 বার করলে 4 ফোল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি, 3 বার করলে 3 ফোল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি, আর 2 বার করলে আমরা বলছি 4 ফোল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে এতগুলো সিমেট্রি এলিমেন্ট কিউবিক সিস্টেমের মধ্যে কিন্তু রয়েছে। নেক্সট অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউনিট সেল বা একক কোষ। তো একক কোষ জানার আগে একটু উদাহরণ দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। যেমন আমরা বাড়ি তৈরি করি, বাড়িতে আমরা দেখি যে একটা ইঁটকে সুন্দর করে সাজিয়ে আমরা একটা বাড়ি, একটা সুন্দর রুম বা একটা সুন্দর বাড়ির আকৃতি প্রদান করি।
তাহলে একটা বাড়ি তৈরির ক্ষেত্রে আমরা বলতেই পারি ওই ইটগুলো হচ্ছে তার একক বা ইউনিট, যে ইটগুলোর সাহায্য নিয়ে আমরা একটা বাড়ির স্ট্রাকচার দাঁড় করাতে পারছি। ঠিক সেরকমই একটা কেলাস, পূর্ণ কেলাস তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এরকম অনেকগুলো ছোট ছোট এককের প্রয়োজন পড়ে, এবং যে এককগুলোকে আমরা ইউনিট সেল বা একক কোষ বলছি। তাহলে একটা পূর্ণ কেলাস তৈরি করার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র কাঠামোগুলোর প্রয়োজন, যে কাঠামোগুলো দিয়ে আমরা টোটাল একটা সম্পূর্ণ একটা কেলাস গঠন করতে পারবো, সেই অংশটাকেই বলবো ইউনিট সেল বা একক কোষ। তো ইউনিট সেল করার ক্ষেত্রে আমরা ত্রিমাত্রিক একটা ত্রিমাত্রিক জালকের ক্ষেত্রে একটা ইউনিট সেল নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং এখানে আমরা জানি যে ইউনিট সেল কিন্তু অবশ্যই 3 ডাইমেনশনাল। এখানে আমরা তিনটে অ্যাক্সিস ড্র করেছি, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এক্স অ্যাক্সিস বরাবর আমরা সেন্টার থেকে একটা ছিদ্রাংশ নিয়েছি যেটার নাম দিয়েছি এ, ওয়াই অ্যাক্সিস বরাবর সেন্টার থেকে আমরা ছিদ্রাংশ নিয়েছি বি, এবং জেড অ্যাক্সিস বরাবর আমরা সেন্টার থেকে একটা ছিদ্রাংশ নিয়েছি যেটার মান হচ্ছে সি। এবার এই এ এবং সি, এই যে অংশটা, এই অংশের উল্টো দিকের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটার আমরা নাম দেব বিটা। এ এবং বি এর যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নাম আমরা দেব গামা। এবং সি এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটার নাম আমরা দেব আলফা। এই আলফা, বিটা, গামা এদের আমরা বলছি এই আলফা, বিটা, গামা, যে এখানে যে অ্যাঙ্গেলগুলোর নাম দিয়েছি এদের আমরা বলছি অক্ষীয় কোণ। আর এই যে এ বি সি, এই যে ছিদ্রাংশগুলো, এদের আমরা বলছি অক্ষীয় দূরত্ব। তাহলে এইভাবে আমরা একটা ইউনিট সেল ইমাজিন করতে পারি। এই ইউনিট সেল বা একক কোষগুলোকে 4টে ভাগে ক্লাসিফাই করা সম্ভব হয়েছে। কি কি সেই 4টে ভাগ? না, ইউনিট সেলকে আমরা 4টে ভাগে কিন্তু ক্লাসিফাই করতে পারি। কি কি সেই ভাগগুলো? প্রথম যে ভাগ, সেটাকে আমরা বলছি আদি বা মৌলিক একক কোষ। আদি বা মৌলিক একক কোষ, বা ইংরেজিতে বলতে পারি প্রিমিটিভ ইউনিট সেল। আদি বা মৌলিক একক কোষটা কি একটু বলে দিই। আদি বা মৌলিক একক কোষ হচ্ছে, এটা একদম সিম্পলেস্ট ইউনিট সেল বা একদম সহজ একক কোষ। কিরকম? না, এই যে যদি আমরা একটা কিউব ইমাজিন করি বা একটা কিউব যদি আমরা কল্পনা করি, এই কিউবের যে প্রত্যেকটা কর্নার রয়েছে, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কিউবের 8টা কর্নার রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা কর্নার। এই প্রত্যেকটা কর্নারে একটা করে মলিকিউল থাকবে বা একটা করে অ্যাটম থাকবে। যদি যে কোনো ইউনিট সেলে শুধুমাত্র কর্নার গুলোতে একটা করে ইউনিট সেল, একটা করে অ্যাটম থাকে, তখন আমরা এই সিস্টেমটাকে বলবো আদি বা মৌলিক একক কোষ, বা ইংরেজিতে বলতে পারি প্রিমিটিভ ইউনিট সেল। এই প্রিমিটিভ ইউনিট সেলগুলোকে কিন্তু আবার বেশ কতগুলো ভাগে ভাগ করা গেছে। কি কি সেই ভাগ? এই প্রিমিটিভ ইউনিট সেলগুলোকে বেশ কতগুলো ভাগে ভাগ করা গেছে, তাদের অক্ষীয় দূরত্ব এবং তাদের অক্ষীয় কোণের নিরিখে এই সেলগুলোকে কতগুলো, এই আদি বা মৌলিক একক কোষকে কতগুলো ভাগে ভাগ করা গেছে। কি কি ভাগ সেগুলো দেখা যাক। বিজ্ঞানী আগস্ট ব্রাভিস এই ভাগগুলো করেছিলেন, মানে আদি বা মৌলিক একক কোষকে বিজ্ঞানী ব্রাভিস আবার 7টা এককে বা 7টা ভাগে ভাগ করেছিলেন। কিসের নিরিখে? তাদের অক্ষীয় দূরত্ব এবং তাদের অক্ষীয় কোণের নিরিখে 7টা ভাগে ভাগ করেছিলেন। এই 7টা ভাগকে একসাথে বলা হয় ব্রাভিস সিস্টেম। তো এই ব্রাভিস সিস্টেমটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম যে সিস্টেম, যেটা একটু আগেই বললাম, সেটা হচ্ছে 1 নম্বর বা প্রথম, সেটা হচ্ছে কিউবিক সিস্টেম। একটু আগে উদাহরণের মধ্যে বলে দিয়েছি কিউবিক সিস্টেম। কিউবিক সিস্টেমের ক্ষেত্রে ওই যে ছেদিত অংশগুলো এ বি সি প্রত্যেকটাই কিন্তু পরস্পরের সঙ্গে সমান হবে, এবং যে অক্ষীয় কোণগুলো ছিল মানে আলফা, বিটা, গামা, এরা কিন্তু প্রত্যেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। অর্থাৎ যদি কিউবিক সিস্টেম হয়, সেই কিউবিক সিস্টেমের ছেদিত অংশ এ বি সি প্রত্যেকটা দৈর্ঘ্য সমান হবে পরস্পরের সঙ্গে, এবং যে কোণগুলো ছিল বা অক্ষীয় কোণগুলো ছিল আলফা, বিটা, গামা, তারা কিন্তু প্রত্যেকেই 90 ডিগ্রি করে হবে। নেক্সট সেটা হচ্ছে টেট্রাগোনাল।
এই টেট্রাগোনালের ক্ষেত্রে কি হবে? টেট্রাগোনালের ক্ষেত্রে তাদের যে ছেদিত অংশ a = b হবে, অর্থাৎ a এবং b সমান হবে, কিন্তু c আবার এদের সঙ্গে সমান হবে না। উল্টো দিকে যে অক্ষীয় কোণগুলো ছিল অর্থাৎ আলফা, বিটা, গামা, এরা কিন্তু প্রত্যেকেই 90 ডিগ্রি করে থাকবে, অর্থাৎ এদের কোণগুলোর মান সমান হবে, কিন্তু ছেদিত অংশ a b এর সঙ্গে সমান হবে, কিন্তু c এর সঙ্গে সমান হবে না। নেক্সট আমরা চলে আসবো 3 নম্বর, অর্থরম্বিক। অর্থরম্বিক সিস্টেম। অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে কি হবে না, এ বি সি কোনোটাই পরস্পরের সঙ্গে সমান হবে না, কিন্তু এদের যে অ্যাঙ্গেল গুলো বা অক্ষীয় যে কোণগুলো আলফা, বিটা, গামা, এরা কিন্তু পরস্পরের সঙ্গে সমান হবে। অর্থাৎ অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে অক্ষীয় যে দূরত্বগুলো তারা কিন্তু কারোর সঙ্গে পরস্পরের সঙ্গে সমান হবে না, কিন্তু আলফা, বিটা, গামা এরা কিন্তু পরস্পরের সাথে সমান হবে, এদের কিন্তু ভ্যালু 90 ডিগ্রি হবে। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বরে, রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল সিস্টেম। রম্বোহেড্রাল সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখবো না, এখানে দেখবো এ আর বি পরস্পরের সঙ্গে সমান, কিন্তু সি আবার এদের সঙ্গে সমান নয়। আবার আলফা বিটার সঙ্গে সমান, কিন্তু গামার সঙ্গে সমান নয়। আলফা, বিটা, গামা পরস্পরের সঙ্গে সমান হবে, কিন্তু কখনোই এদের ভ্যালুটা 90 ডিগ্রি হবে না। রম্বোহেড্রালের ক্ষেত্রে এ এবং বি পরস্পরের সঙ্গে সমান হবে, কিন্তু সি তার সঙ্গে সমান হবে না। আবার আলফা, বিটা, গামাটা সমান হবে, কিন্তু এদের ভ্যালুটা 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রির বেশি বা কম হতে পারে, কিন্তু 90 ডিগ্রি হবে। নেক্সট যে টাইপ সেটাতে আমরা চলে আসবো, যেটার নাম হচ্ছে, এটা 5 নম্বর, যেটা 5 নম্বর তার নাম হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিক সিস্টেম। এই মনোক্লিনিক সিস্টেমে আমরা দেখব এ বি এবং সি অর্থাৎ ছেদিতাংশগুলো কোনোটাই কারোর সঙ্গে সমান নয়। আবার আলফা এবং গামার মান কিন্তু সমান হবে, তাদের মানটা কত ডিগ্রি হবে, এদের মানটা হবে 90 ডিগ্রি, কিন্তু বিটার ভ্যালুটা আবার কিন্তু 90 ডিগ্রি হবে না। যদি এরকম সিস্টেম পাই তখন সেই সিস্টেমটা আবার সেই একক কোষটা, মৌলিক একক কোষটাকে আমরা মনোক্লিনিক টাইপের মধ্যে ফেলবো। নেক্সট আমরা চলে আসবো, মনোক্লিনিক হয়ে গেল, এরপর আমরা চলে আসবো হেক্সাগোনাল সিস্টেম। হেক্সাগোনাল। হেক্সাগোনালে কি দেখবো না, এ বি সঙ্গে সমান, কিন্তু আবার এর সঙ্গে সিটা সমান নয়। আলফা এবং বিটার মানটা আবার 90 ডিগ্রি, কিন্তু গামার মান 90 ডিগ্রি হবে না, বরং তার থেকে বেশি হবে, যার ভ্যালুটা হবে 120 ডিগ্রি। যদি এরকম সিস্টেম হয় তখন আমরা সেটাকে বলবো হেক্সাগোনাল। লাস্ট যে টাইপ বা 7 নম্বর টাইপ, সেটার নাম হচ্ছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিক সিস্টেম। এই ট্রাইক্লিনিকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এ বি সি কোনোটাই পরস্পরের সঙ্গে সমান নয়, আবার আলফা, বিটা, গামা এরাও কিন্তু পরস্পরের সঙ্গে সমান হবে না, এবং এদের ভ্যালুটাও কিন্তু 90 ডিগ্রি হবে না। যদি এরকম সিস্টেম পাই তখন সেই সিস্টেমটাকে বলবো ট্রাইক্লিনিক। তাহলে আমরা এই আদি বা মৌলিক একক কোষের মধ্যে 7টা ভাগ পাচ্ছি। আরেকবার একটু স্পেসিফিক্যালি তোমাদের বলে দিচ্ছি, বিজ্ঞানী আগস্ট ব্রাভাইস এই 7টা ভাগ করেছিলেন মৌলিক একক কোষকে, এবং 7টা ভাগ করেছিলেন কিসের নিরিখে না, তাদের অক্ষীয় দূরত্ব এবং যে অক্ষীয় কোণ রয়েছে তার নিরিখে ভাগ করেছিলেন, এবং এই 7টা ভাগকে একসাথে আমরা বলছি ব্রাভাইস বা ব্রাভিস সিস্টেম। এই ব্রাভিস সিস্টেমের ফার্স্ট যে টাইপটা সেটা কিউবিক সিস্টেম,
যার ক্ষেত্রে আমরা ভাগগুলো দেখলাম কিউবিক সিস্টেমে এ বি সি প্রত্যেকটা সমান হবে এবং আলফা বিটা গামা প্রত্যেকটার ভ্যালু 90 ডিগ্রি হবে। নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে টেট্রাগোনাল সিস্টেম। টেট্রাগোনাল সিস্টেমের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু বিটা, কিন্তু এ এবং বি সমান হবে কিন্তু সি তাদের সাথে সমান হবে না, এবং আলফা বিটা গামা প্রত্যেকটার ভ্যালু কিন্তু 90 ডিগ্রি হবে। নেক্সট যে টাইপ, সেই নেক্সট টাইপে আমরা চলে আসবো, সেটা হচ্ছে অর্থরম্বিক। অর্থরম্বিকের ক্ষেত্রে এ বি সি কারোর সঙ্গেই সমান হবে না, কিন্তু আলফা বিটা গামা তিনটেই ভ্যালুই কিন্তু 90 ডিগ্রি হবে। এরপরে যে টাইপ সেটা হচ্ছে রম্বোহেড্রন। রম্বোহেড্রনের ক্ষেত্রে দেখলাম এ এবং বিটা সমান হবে কিন্তু তাদের সঙ্গে সি সমান হবে না। আবার অ্যাঙ্গেলের ক্ষেত্রে এ বি সমান হবে, এ বি সি আলফা বিটা গামা সমান হবে কিন্তু তাদের কোনোটারই ভ্যালু 90 ডিগ্রি হবে না। এরপরে যে টাইপটা সেটা এখানে লিখেছি, সেটা হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি সি কোনোটাই সমান নয়, আলফা এবং গামার ভ্যালুটা 90 ডিগ্রি হবে কিন্তু বিটাটা 90 ডিগ্রি হবে না। নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে হেক্সাগোনাল টাইপ। সেখানে এ বি সমান কিন্তু তার সঙ্গে সি সমান নয়, আলফা এবং বিটার ভ্যালুটা 90 ডিগ্রি হবে কিন্তু গামার ভ্যালুটা 120 ডিগ্রি হবে। আর নেক্সট হচ্ছে লাস্ট ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকের ক্ষেত্রে আলফা বিটা গামা কোনোটাই 90 ডিগ্রি হবে না এবং এ বি সি কোনোটাই পরস্পরের সঙ্গে সমান হবে না। তাহলে এই যে 7টা ভাগ পেলাম, এই 7টা ভাগকে আমরা বলছি ব্রাভাইস সিস্টেম বা ব্র্যাভিস সিস্টেম। আদি বা মৌলিক একক কোষের পর আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ কি? যদি আমরা একটা এরকমই একটা যদি আমরা কিউব, আবারও সেই কিউব যদি আমরা কল্পনা করি, তাহলে একটু আগে আদি মৌলিক একক কোষের সঙ্গে সময় তো আমরা জেনেইছি যে প্রত্যেকটা কর্নারে একটা করে পরমাণু এখানে থাকবে বা একটা করে কণা থাকবে। পাশাপাশি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের সময় প্রত্যেকটা পৃষ্ঠে, মানে এই কিউবের ক্ষেত্রে আমরা কতগুলো পৃষ্ঠ পাচ্ছি না, একটা কিউবের ক্ষেত্রে আমরা টোটাল 6টা পৃষ্ঠ পাবো, অর্থাৎ সামনের দিকে একটা, পেছনের দিকে একটা, ওপরে একটা, নিচে একটা, এদিকে একটা, এদিকে একটা, টোটাল 6টা পৃষ্ঠ পাবো। প্রত্যেকটা পৃষ্ঠেও কিন্তু একটা করে পরমাণু থাকবে। যদি থাকে তখন তাকে আমরা বলবো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। আরেকবার বলছি, আদি বা মৌলিক একক কোষের সময় আমরা জেনেছি যে প্রত্যেকটা কর্নারে একটা করে পরমাণু থাকবে। এ বাদ দিয়েও প্রত্যেকটা পৃষ্ঠে, একটা কিউবের ক্ষেত্রে 6টা পৃষ্ঠ আমরা পাই, প্রত্যেকটা পৃষ্ঠে যদি একটা করে পরমাণু থাকে তখন আমরা সেটাকে বলছি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। ক্লিয়ার? নেক্সট আমরা লিখেছি এখানে দেহকেন্দ্রিক একক কোষ বা বডি সেন্টার্ড ইউনিট সেল। তো বডি সেন্টার্ড ইউনিট সেল কি না, আবারও সেই একই রকম আমরা একটা কিউব ড্র করব। এরকম একটা কিউব ড্র করলাম। যখন মৌলিক একক কোষ পড়েছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা করে পয়েন্ট, প্রত্যেকটা কর্নারে একটা করে পয়েন্ট বা একটা করে পরমাণু ছিল। এই পরমাণুগুলো বাদ দিয়েও যদি এই যে কিউবটা সেন্টারে বা কেন্দ্রে একটা পরমাণু থাকে তখন আমরা তাকে বলবো দেহকেন্দ্রিক একক কোষ। আরেকবার বলছি, এরকম একটা কিউবিক সিস্টেম আমরা কল্পনা করেছি। এই কিউবিক সিস্টেমে মৌলিক একক কোষের সংজ্ঞা অনুযায়ী প্রত্যেকটা কর্নারে একটা করে পরমাণু থাকবে, এখানে রয়েছে। এ বাদ দিয়েও যদি কেন্দ্রে, অর্থাৎ একদম ওই কেলাসটা সেন্টারে বা মাঝামাঝি একটা পরমাণু থাকে তখন আমরা তাকে বলবো দেহকেন্দ্রিক একক কোষ। ঠিক আছে? নেক্সট হচ্ছে পার্শ্বকেন্দ্রিক একক কোষ। কাকে বলবো পার্শ্বকেন্দ্রিক একক কোষ? আবারও সেই রকম একটা আমরা ড্র করছি। তাহলে একই রকম আগের মতো মৌলিক একক কোষের সংজ্ঞা অনুযায়ী প্রত্যেকটা কর্নারে একটা করে পয়েন্ট থাকবে, এখানেও আমরা দিলাম একই রকম ভাবে। এ বাদ দিয়েও যে কোনো দুটো অপোজিট সাইডে যদি একটা করে পরমাণু থাকে তখন তাকে আমরা বলবো পার্শ্বকেন্দ্রিক একক কোষ। মানে হতে পারে এই অপোজিট, ওপরের যে সাইডটা রয়েছে, উপরের সাইডে একটা রয়েছে, ঠিক এর উল্টো দিকে, অর্থাৎ এই নিচের যে সাইডটা রয়েছে, নিচের সাইডে একটা করে পরমাণু রইল। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে হয় উপরের দিকে থাকতে পারে বা ঠিক এর উল্টো দিকে এখানেও একটা কিন্তু পরমাণু থাকতে পারে। যদি এরকম থাকে তখন সেটাকে আমরা কিন্তু পার্শ্বকেন্দ্রিক একক কোষ বলবো। এবং এটাও কিন্তু এই ফেসটা বা এই যে সাইডটা এটার মাঝামাঝি থাকবে, যাতে এই ওপর থেকে 4টে যে কর্নার বা 4টে যে পয়েন্ট রয়েছে বা 4টে যে পরমাণু রয়েছে তাদের সঙ্গে একদম মাঝখানে থাকে, চারিদিক থেকে যে ইকুইডিস্টেন্স হয়। তাহলে সেই রকম অবস্থায় যদি থাকে
যে কোনো দুটো সাইডের অপোজিট দিকে যদি থাকে তখন আমরা সেই পরমাণুটাকে বা সেই পরমাণুটা যদি থাকে তখন সেই জাতীয় একক কোষকে বলা হবে পার্শ্বকেন্দ্রিক একক কোষ। আমরা চলে আসবো একক কোষে কণা সংখ্যার গণনা, অর্থাৎ একটা ইউনিট সেল বা একক কোষ তৈরি করতে গেলে মিনিমাম কতগুলো কণার প্রয়োজন তার ক্যালকুলেশনটা আমরা করব। প্রথম যে টাইপ, যেটা খুবই ইম্পর্টেন্ট, তিনটে মূলত ইম্পর্টেন্ট, যদি আমরা 4টে ইউনিট সেল সম্পর্কে জেনেছি তবে প্রথম 3টে ইউনিট সেলের কণার সংখ্যা ক্যালকুলেশন করলেই আমাদের মোটামুটি ম্যাক্সিমাম প্রবলেম আমরা সলভ করতে পারবো। তো প্রথম যেটা আমরা জেনেছি যে আদি বা মৌলিক একক কোষ। আদি বা মৌলিক একক কোষ, আরেকবার ছবিটা আঁকি, যদিও এর আগে অনেকবারই বলেছি, তাও আরেকবার বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি তোমাদের যে এরকম আমরা একটা, যদিও এটা প্রপারলি শেপে হয়নি, মোটামুটি একটা আন্দাজে করেছি, যে এরকম একটা ইউনিট সেল বা কিউবিক সিস্টেমের একটা ইউনিট সেল আমরা কল্পনা করেছি। আদি বা মৌলিক একক কোষের সংজ্ঞাটা আরেকবার বলে দিই, যে আমরা জানি যে প্রত্যেকটা কর্নারে একটা করে পরমাণু থাকবে, তখন সেটাকে আমরা বলবো আদি বা মৌলিক একক কোষ। এই যে কর্নারে যে পরমাণুগুলো রয়েছে, এই প্রত্যেকটা কর্নারের যে পরমাণু তাদের কন্ট্রিবিউশন হচ্ছে একটা পার্টিকুলার ইউনিট সেলের জন্য 1/8 অংশ। কি বললাম? এই যে একটা কর্নারে যে প্রত্যেকটা যে একটা করে মলিকিউল আমরা দিয়েছি, এই মলিকিউলটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এটা একটা হোল, মানে পুরো মলিকিউল। এই মলিকিউলটার কন্ট্রিবিউশন একটা পার্টিকুলার কেলাসের জন্য বা পার্টিকুলার ইউনিট সেলের জন্য হচ্ছে 1/8 অংশ। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা মলিকিউল 8টা ইউনিট সেল তৈরিতে অংশগ্রহণ করছে। একটা মলিকিউল 8টা ইউনিট সেল তৈরিতে অংশগ্রহণ করছে। তাহলে একটা ইউনিট সেলের জন্য ওই স্পেসিফিক মলিকিউলটার কন্ট্রিবিউশন হচ্ছে বা স্পেসিফিক কণাটার কন্ট্রিবিউশন হচ্ছে 1/8 অংশ। তাহলে এই যে ইউনিট সেলটা আমরা পেয়েছিলাম বা যেটাকে আমরা মৌলিক একক কোষ বলছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টা পয়েন্ট রয়েছে, প্রত্যেকটার কন্ট্রিবিউশন 1/8 অংশ করে। তাহলে টোটাল আমরা পাচ্ছি কতগুলো মলিকিউল? 8 আর এখানে কেটে যাবে, তাহলে একটা কণা নিয়ে এই মৌলিক বা আদি একক কোষ তৈরি হচ্ছে। আরেকবার বলে দিচ্ছি, এই যে এরকম এই যে ইউনিট সেলটা আমরা এঁকেছি, এখানে 8টা আমরা কর্নার দেখতে পাচ্ছি। একটা এই যে কর্নার, এই কর্নার বা একটা যে কণা, এই কণাটার এই একটা ইউনিট সেলের জন্য কন্ট্রিবিউশন হচ্ছে 1/8 অংশ। অর্থাৎ একটা কণা 8টা ইউনিট সেল তৈরিতে অংশগ্রহণ করে। তাহলে এই যে ছবিটা এঁকেছি, এখানে আমরা 8টা কর্নারে 8টা কণা রেখেছি, প্রত্যেকটা কর্নারে কণার কন্ট্রিবিউশন কত? 1/8 অংশ করে। তাহলে এই যে মৌলিক বা আদি একক কোষ, তাতে আমরা কটা কণা পাচ্ছি? মাত্র একটা কণা। নেক্সট আমরা চলে আসবো দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রিক একক কোষ। দেহকেন্দ্রিক একক কোষটা বাকিটা পুরোটা এতটাই একই রকম, শুধু মাঝখানে একটা পরমাণু থাকবে। তাহলে মাঝে যে পরমাণুটা বা মাঝে যে কণাটা রয়েছে, সেটার কন্ট্রিবিউশন কিন্তু পুরোটাই, অর্থাৎ পুরোটাই এই স্পেসিফিক ইউনিট সেলটার জন্য সে ইউজ করছে। 8টা কণা যে রয়েছে, আগের মতনই 8টা কণার কন্ট্রিবিউশন 1/8 অংশ করে, কিন্তু মাঝখানে বডি সেন্টার মানে মাঝখানে একটা কণা থাকবে, সেই কণাটা কিন্তু পুরোটাই এই ইউনিট সেলটার জন্য ইউজ হবে। অর্থাৎ এখানে আগের মতোই 1/8 ইন্টু 8 প্লাস আমরা বলতে পারি 1। তাহলে আমরা পাচ্ছি কত না 1 + 1 = 2। অর্থাৎ বডি সেন্টার একক কোষে কণার সংখ্যা হচ্ছে 2। নেক্সট আমরা চলে আসছি পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। এই পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে বাকিটা আগের মতনই যেরকম ছিল, শুধুমাত্র প্রত্যেকটা পৃষ্ঠে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা পৃষ্ঠ রয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠে, এদিকেও প্রত্যেকটা পৃষ্ঠে কিন্তু একটা করে পরমাণু রয়েছে। এবং এই যে পৃষ্ঠে যে পরমাণুগুলো রয়েছে, এদের প্রত্যেকের কন্ট্রিবিউশন কিন্তু একটা স্পেসিফিক ইউনিট সেলের জন্য 1/4 অংশ করে। সরি, ভুল বললাম,
এই প্রত্যেকটা যে পরমাণু রয়েছে এদের প্রত্যেকের কন্ট্রিবিউশন কিন্তু হাফ করে, অর্থাৎ 1/2 অংশ করে, মানে একটা পরমাণু দুটো ইউনিট সেল তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। আরেকবার বলছি, এই যে ছবিটা এঁকেছি এই ছবিতে আমরা 8টা কর্নারে 8টা পয়েন্ট তো পাচ্ছি, এবং পাশাপাশি এই যে 6টা সাইড রয়েছে এই 6টা সাইডের একটা করে পরমাণু থাকছে, এবং এই পরমাণুগুলোর এই স্পেসিফিক ইউনিট সেলের জন্য কন্ট্রিবিউশন হচ্ছে হাফ করে, 1/2 করে, অর্থাৎ একটা পরমাণু দুটো ইউনিট সেল তৈরির জন্য ইউজ হতে পারে। তাহলে এখানে আগের মতোই 1/8 ইন্টু 8 পাচ্ছি, পাশাপাশি হাফ করে কন্ট্রিবিউশন এই পরমাণুগুলোর। তাহলে এর মধ্যে কতগুলো সাইড রয়েছে না 6টা সাইড রয়েছে, তাহলে ইন্টু 6, তাহলে আমরা পাচ্ছি কি 8 8 কেটে যাচ্ছে এবং এখানে 3 পড়ে থাকছে, অর্থাৎ 1 + 3 = 4। অর্থাৎ যদি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ হয় তাহলে সেখানে কণার সংখ্যা দাঁড়াচ্ছে